গল্পের শুরু আমেরিকার আয়োয়া অঙ্গরাজ্যের এক নির্জন প্রান্ত থেকে। সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি পুরনো ভিক্টোরিয়ান আমলের বিশাল ফার্ম হাউস। বাইরে থেকে বাড়িটির জৌলস ও সৌন্দর্য দেখে চোখ ধাঁধিয়ে গেলেও ভেতরটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জরাজীর্ণ হয়ে পড়া এই বাড়িটিকে নতুন রূপ দিতেই নিজেদের ট্রাক নিয়ে সেখানে এসে পৌঁছায় দুই ভাই জ্যাক টেলর এবং স্যাম টেলর। জ্যাক একেবারে দায়িত্বশীল এক মানুষ, মিষ্টি এক স্ত্রী, এক দত্তক সন্তান আর নিজের বাড়ি মেরামতের সফল ব্যবসা, সব মিলিয়ে তার জীবন এক ছন্দে বাঁধা। কিন্তু স্যাম ঠিক তার উল্টো মেরুর এক চরিত্র। জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, কোনো স্থায়ী ঠিকানা নেই। তার রোজকার কাণ্ড বলতে সারাক্ষণ ফোনে ডেটিং অ্যাপে স্ক্রোল করে যাওয়া আর এই আশায় দিন কাটানো যে আজ রাতে হয়তো সে কোনো সঙ্গীর সাথে দেখা করবে। কাজে শুরুতেই জ্যাক জানিয়ে দিল যে ক্লায়েন্টদের প্রথম এবং প্রধান চাহিদা হলো বাড়ির বৈদ্যুতিক লাইন ঠিক করা, কারণ ভেতরের সার্কিট বোর্ডটি সম্পূর্ণ পুড়ে ছারকার হয়ে গেছে। কথা বলতে বলতে দুই ভাই সিঁড়ি বেয়ে নেমে গেল স্যাঁতসেঁতে বেসমেন্টে, যেখানে মূল সার্কিট বোর্ডটি ইনস্টল করা ছিল। জ্যাক সুইচ অন করতেই তার চোখ আটকে গেল দেয়ালের এক কোণে ঝুলতে থাকা একটি প্রাচীন বেরোমিটারে। মরিচা ধরা ধুলোয় ঢাকা সেই যন্ত্রটি দেখে স্পষ্ট বোঝা যায় কোনো এক সোনালি সময়ে এটি বেশ সচল ছিল। অন্যদিকে স্যাম সেদিকে ফিরেও তাকালো না। এক পলক দেখে সে সোজা উপরে উঠে এলো। স্যাম সন্ধ্যায় তার ডেটিং অ্যাপের পরিচিত ফ্রান্সেস্কা নামের এক তরুণীর সাথে দেখা করতে যায়। খোশ গল্পের ফাঁকে সে জ্যাকের একটি পারিবারিক ছবিও ফ্রান্সেস্কার সামনে বের করে ধরে। গর্বে সুরে সে জানায় তার ভাই বিয়ে করেছে, সন্তান দত্তক নিয়েছে এবং জীবনে থিত হয়েছে। কিন্তু স্যামের নিজের জীবন সম্পর্কে বলার কিছুই তখন ছিল না, শুধু এই সত্যটা ছাড়া যে সে এখনো নিজেকেই খুঁজে ফিরছে। পরের দিন দুই ভাই যখন আবার সেই বাড়িটার কাজে মন দিল, তখন জ্যাক স্যামকে একটি প্রস্তাব দিল। সে বলল, আমার সাথে এই ব্যবসায় সমান অংশীদার হয়ে যাবে। এটা দুজনে মিলে হাত লাগালে ব্যবসাটা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে। কিন্তু স্যাম কেবল মাথা নাড়ল এবং উদাসীনভাবে বলল যে তার কিছু অধারা স্বপ্ন এখনও বাকি আছে। হাসতে হাসতে জ্যাক তাকে আরও একটি রোমাঞ্চকর তথ্য জানালো। এই ধরনের পুরনো ভিক্টোরিয়ান বাড়িগুলোতে প্রায়ই বহুমূল্যবান অ্যান্টিক জিনিস লুকিয়ে থাকে, যেমন কোনো দুর্লভ পুরনো বেসবল কার্ড যা হয়তো এক নিমিষে লাখ লাখ ডলারে বিক্রি হতে পারে। এরপর শুরু হলো আসল কাজ। বাড়ির পুরনো কাঠের মেঝেগুলো একে একে তুলে ফেলা হলো। দেয়ালের গায়ে পড়ল প্লাস্টারের নতুন প্রলেপ, আর ঘরের কোণে কোণে শুরু হলো জোরে সোরে মেরামতের কাজ। সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে স্যাম যখন এক টুকরো ভারী কাঠের ভারী পাতাতন সরাচ্ছিল, হঠাৎ তার চোখ আটকে গেল তার পেছনে লুকিয়ে থাকা একটি ছোট্ট হাতলের উপর। কৌতূহলী হয়ে সে যেই মাত্র হাতলটি টানলো, অমনি চোখের সামনে বেরিয়ে এলো এক গোপন কম্পার্টমেন্ট। তার ভেতরে সযত্নে রাখা ছিল প্রাচীন একটি বাক্স, যার মধ্যে পাওয়া গেল কিছু পুরনো দেশলাই কাঠি, ক্যাবেজ লেখা এক টুকরো কাগজ এবং একটি ফ্রেমে বন্দি পুরনো ছবি। স্যাম যখন সেই রহস্যময় ছবিটি হাতে তুলে নিল, তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ছবিটিতে এক অপরূপ সুন্দরী তরুণী, পরনে সাদা রঙের বিয়ের গাউন, কিন্তু মুখে খুশির লেশমাত্র নেই, বরং থমথমে রূপ নিয়েছে এক অদ্ভুত বিষণ্ণতা। ছবিটির দিকে তাকিয়ে স্যামের মনে হলো এই মেয়েটিকে সে যেন ভালো করেই চেনে। তাদের মধ্যে হয়তো এমন কোনো গভীর যোগসূত্র রয়েছে যা এই মুহূর্তে তার মনে পড়ছে না। হঠাৎই পুরো বাড়ি কাঁপিয়ে বেজে উঠল প্রচণ্ড একটা অ্যালার্ম। এর সহজ অর্থ একটাই, ভয়ঙ্কর কোনো ঝড় ধেয়ে আসছে। জ্যাক আর স্যাম মিলে দ্রুত বাইরে থাকা সমস্ত জিনিসপত্র কোনো মতনে ঘরের ভেতরে টেনে আনলো, কিন্তু ঝড়ের তাণ্ডব এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। অন্ধকার নেমে আসতে স্যাম একা একা বেসমেন্টের সেই অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল সার্কিট বোর্ডটি ঠিক করতে। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তার কানে এলো এক অদ্ভুত ভোঁ ভোঁ শব্দ, আর তখনই দেয়ালে সেই প্রাচীন বেরোমিটারটি, যেটির কাঁটা বছরের পর বছর ধরে এক জায়গায় জমেছিল, হঠাৎ যেন সেটি পাগলের মতো গোল গোল করে ঘুরতে শুরু করলো। স্যাম কিছু বোঝে ওঠার আগেই সেই শব্দ থেমে গেল। চোখের পলকে বিদ্যুৎ ফিরে এলো এবং চারপাশ আবার শান্ত হয়ে গেল। একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলে স্যাম ওপরে উঠে গেল। কিন্তু ওপরে উঠে সে যা দেখলো তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। কিছুক্ষণ আগেও যে বাড়িটা ছিল একরাশ ধ্বংসস্তূপ, চোখের নিমিষে সেটি হয়ে উঠেছে একেবারে নতুন, ঝকঝকে কাঠের মেঝে, নিখুঁত পরিপাটি দেয়াল, আলোয় ঝলমলে চারপাশ, কিন্তু জ্যাকের দেখা নেই কোথাও। ঠিক তখনই ওপরের একটা ঘর থেকে ভেসে এলো এক তরুণীর মিষ্টি গলায় গান গাওয়ার সুর। স্যাম উঁকি দিয়ে দেখলো এক তরুণী পিয়ানো সামনে বসে আনমনে গান গেয়ে চলেছে। তক্ষুনি ঘরের এক কোণে রাখা শোভাবর্ধক পাত্রের কাছে স্যামের ছায়া দেখতে পেয়ে চমকে উঠে দাঁড়ালো সেই মেয়েটি। সেটাই সেই মুখ, অবিকল সেই মুখ যা সে একটু আগে দেখেছে সেই পুরনো ছবিতে। মেয়েটির চোখে একাধারে ভয় আর রাগের তীব্র ঝলক। সে চিৎকার করে জানতে চাইল সে কে এবং কিভাবে এখানে ঢুকলো। স্যাম আমতা আমতা করে বোঝানোর চেষ্টা করলো যে সে আর তার ভাই এই বাড়িটা মেরামতের কাজ করছে, কিন্তু মেয়েটি তার একটা কথাও বিশ্বাস করতে নারাজ। তার কড়া ধারণা ছিল
এ নিশ্চয়ই ব্যাংকের কোনো লোক যে তাদের শেষ সম্বল এই বাড়িটাও কেড়ে নিতে এসেছে। মেয়েটির কথা অগ্রাহ্য করে স্যাম যখন ওপরের তলায় জ্যাককে খুঁজতে গেল, তখন সেই মেয়েটি একটি শর্টগান হাতে তার পেছনে এসে দাঁড়ালো। ঠিক তখনই আতঙ্কিত হয়ে মেয়েটি বলে উঠল যে তার মা যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে। মা যদি এই অপরিচিত ছেলেকে এখানে দেখে ফেলে তবে অকারণে সন্দেহ করবে এবং পরিস্থিতিটা আরও জটিল হয়ে উঠবে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে স্যাম আর কথা বাড়ালো না। নিঃশব্দে পেছনের দরজা দিয়ে সে বাইরে বেরিয়ে এলো। কিন্তু রাস্তায় পা বাড়াতেই স্যামের মাথাটা আক্ষরিক অর্থেই ঘুরে গেল। সে দেখল চোখের সামনে দিয়ে ছুটে চলেছে ঘোড়ার গাড়ি, মানুষের গায়ে অদ্ভুত সেকেলে পোশাক, দোকানের সাইনবোর্ড, রাস্তার গড়ন, চারপাশে সবকিছু যেন অন্য কোনো কালের, অন্য কোনো যুগের। ধীরে ধীরে এক নির্মম সত্য স্যামের মাথায় জেঁকে বসল। সে আর বর্তমানের 2019 সালের ছিল না, বরং পাক্কা 1 শতাব্দী পিছিয়ে চলে এসেছে 1919 সালের অতীতে। সেটি এমন এক সময় যখন আমেরিকায় চলছে প্রহিবিশন বা মদের উপর কড়া নিষেধাজ্ঞা। নারীদের কোনো বড় অধিকার নেই, আর চারপাশের জীবন আজকের চেনা পৃথিবী থেকে পুরোপুরি আলাদা। কোনো মতে ঘোরের মধ্যেই স্যাম আবার সেই বাড়ির দিকে ফিরল। ততক্ষণে বাড়িতে ফিরে এসেছেন সেই মেয়েটির মা, পোলা পর্টার। পোলা তার মেয়ে এলভিন পর্টারকে বলেছিলেন তার হবু বর উইলিয়াম বাগদান বা এঙ্গেজমেন্ট পার্টির জন্য একটি দারুণ ড্রেস পাঠিয়েছেন। এলভিনের উচিত সেটি পরে দেখা। মায়ের কথা শুনে এলভিনের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু মায়ের মুখের উপর একটি টু শব্দ করার সাহস তার ছিল না। আসল ব্যাপার হলো উইলিয়াম বয়সে ঢের বড়, যার আগের পক্ষেরও সন্তান রয়েছে। অথচ এলভিনের বড় ভাই অ্যামটেক প্রথম বিশ্বযুদ্ধে মারা যাওয়ার পর তাদের পরিবারের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছিল যে নিরুপায় পোলা নিজের মেয়ের বিয়েটাকেই টাকা কামানোর পথ বানিয়ে নিয়েছেন। অথচ এলভিনের কচি মনে বিয়ের কোনো বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তার সমস্ত মন জুড়ে ছিল কেবলই সুর আর সঙ্গীত। অ্যামটেক, যে কিনা তখন ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করছিল, সে তার আদরের বোনের জন্য কিছু গান রেকর্ড করে গিয়েছিল। ভাইয়ের রেখে যাওয়া সেই রেকর্ডগুলো এলভিন লুকিয়ে লুকিয়ে শুনত আর আনমনে গুনগুন করত। কিন্তু তার মা পোলার চোখে এ সমস্ত গান বাজনা ছিল চূড়ান্ত এক বেয়াদবি। একদিন পোলা হাতে নাতে এলভিনকে সেই রেকর্ডগুলো শুনতে ধরে ফেলেন এবং হুকুম দেন যে এই সমস্ত জঞ্জাল এখনই উইলিয়ামকে দিয়ে আসতে হবে। চোখের জলে ভেসে এলভিন কাকুতি জানিয়ে বলল এগুলো তার মৃত ভাইয়ের শেষ স্মৃতিচিহ্ন। কিন্তু পোলার হৃদয়ে তাতে বিন্দুমাত্র দয়া জাগল না। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় স্যাম। অত্যন্ত চতুরতার সঙ্গে সে এক চমৎকার মিথ্যে গল্প ফেঁদে বসল। পোলার উদ্দেশ্যে সে জানালো যে সে অ্যামটেকের পুরনো বন্ধু এবং পেশায় একজন ডাক্তার। অ্যামটেককে সে এই রেকর্ডগুলোর জন্য আগেই টাকা দিয়ে রেখেছিল, কাজেই আইনগতভাবে এই রেকর্ডগুলোর মালিক এখন সেই। পোলার মনে কোনো সন্দেহের ছিটেফোঁটাও জাগল না। সে উল্টো অমায়িক ভঙ্গিতে সেই রেকর্ডগুলো স্যামের হাতে তুলে দিল এবং তাকে তাদের এঙ্গেজমেন্ট পার্টিতে সসম্মানে নিমন্ত্রণ করে বসল। পোলা কক্ষ থেকে বের হতেই স্যাম সমস্ত রেকর্ডগুলো নিয়ে সযত্নে এলভিনের হাতে ফিরিয়ে দিল। এলভিনের চোখ দুটো মুহূর্তেই জলে ভিজে এলো। এই অচেনা মানুষটি তার জন্য এমন একটা কাজ করলো যা তার নিজের মা কোনোদিন করার কথাও ভাবেনি। এরপর স্যাম তার পকেট থেকে সেই পুরনো ছবিটি বের করে এলভিনকে দেখালো, যা সে একটু আগেই সেই গোপন কম্পার্টমেন্ট থেকে উদ্ধার করেছিল। ছবিটি দেখেই এলভিন থমকে গেল, কারণ সে নিশ্চিত জানালো যে সে নিজের জীবনে কখনো কোনো ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তোলায়নি। স্যাম তখন ধীরে ধীরে তাকে বোঝালো যে এই ছবিটি ভবিষ্যতে কোনো এক সময় তোলা হবে। তার এই কথাটি এভলিনের মনে গভীর এক প্রবল আলোড়ন তুলে দিল। রাতের বেলা স্যাম এসে পৌঁছালো সেই জাঁকজমকপূর্ণ এঙ্গেজমেন্ট পার্টিতে। এভলিন তাকে পরিচয় করিয়ে দিল তার দাদা ওয়ারেনের সঙ্গে, যিনি প্রায় 40 বছর আগে নিজের হাতে এই ভিক্টোরিয়ান বাড়িটি নির্মাণ করেছিলেন। স্যাম সুযোগ বুঝে দাদাকে বাড়ির সেই বেসমেন্ট সম্পর্কে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করলো, কিন্তু তখনই পাশে বসে থাকা হেনরি ব্যারেট নামের এক ব্যক্তি তাদের কথোপকথনে কান দিয়ে বলে উঠল যে প্রচণ্ড ঝড়ের সময় বায়ুমণ্ডলের চাপ আচমকা দ্রুত কমে যায়, যার ফলে মানুষের কানে এক ধরনের ভুভু শব্দ হতে শুরু করে। আর এই ধরনের অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক ঝড়কে বলা হয় ডেরেকো। হেনরির এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে স্যামের মাথার ভেতরে যেন একটা লাইট জ্বলে উঠল। সে বুঝতে পারল হয়তো এটিই সেই চাবিকাঠি বা রহস্য যা তাকে আবার নিজের সময়ে ফিরে নিয়ে যেতে পারে। তবে তখনও রাতের উদযাপন অনেক বাকি ছিল। হবুবর উইলিয়াম এসে উপস্থিত হলো। শুরু হলো নাচানাচি আর সুরের ফোয়ারা। আনন্দের এই মুহূর্তে উইলিয়াম এভলিনের কানে কানে বলল যে সে এভলিনের জন্য একজন প্রফেশনাল ফটোগ্রাফার ঠিক করে রেখেছে এবং এভলিনকে তার সেই ছবি তুলতেই হবে। এই কথা শোনার পর এভলিনের আর সামান্যতম সংশয় রইল না। সে পুরোপুরি বিশ্বাস করে নিল যে স্যাম যা বলেছিল তা বিন্দুমাত্র মিথ্যে নয়। কিছুক্ষণ পর উইলিয়াম তার আগের পক্ষের ছোট বাচ্চাদের ঘুমানোর নাম করে ওপরের তলায় চলে গেল। এই ফাঁকে এভলিন স্যামের দিকে তাকিয়ে নরম গলায় জানতে চাইল সে কি একটু বাইরে তার সঙ্গে হেঁটে আসবে। স্যাম সানন্দে রাজি হয়ে গেল। হাঁটতে হাঁটতে এভলিন কৌতূহলী হয়ে জানতে চাইল 2019 সালের সেই আধুনিক পৃথিবীটা কেমন। স্যাম হাসি মুখে তাকে বোঝালো যে সেই যুগে হাতের মুঠোয় রাখার মতো ছোট ছোট স্পিকার থাকে,
যার সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো মুহূর্তে মন ভরে গান শোনা যায়। এভলিনের চোখ দুটো তখন আনন্দে চকচক করে উঠল। সে মুগ্ধ হয়ে বলল, আমি নিজে এই চমৎকার অভিজ্ঞতা নিতে চাই। চলতে চলতে তারা এসে পৌঁছালো একটি নাম না জানা বারের সামনে। এভলিন আঙুল দিয়ে ইশারা করে বোঝালো যে এই বাড়ির নিচেই রয়েছে একটি আন্ডারগ্রাউন্ড ক্লাব। 1919 সালে মদের উপর কড়া নিষেধাজ্ঞার এই যুগে এ ধরনের গোপন আস্তানাগুলোকে বলা হতো স্পিকিজি। আর ভেতরে ঢোকার কড়া নিয়ম হলো দরজায় সঠিক একটি গোপন পাসওয়ার্ড উচ্চারণ করা। এভলিনের মুখ থেকে পাসওয়ার্ডটা শুনতেই স্যামের বুকটা হুঙ্কার দিয়ে কেঁপে উঠল, কারণ তার স্পষ্ট মনে পড়ে গেল সেই গোপন বাক্সের ভেতর পাওয়া সেই কাগজের টুকরোটাতেও ঠিক একটাই শব্দ বড় বড় করে লেখা ছিল, ক্যাবেজ। দুজনে মিলে বারটেন্ডারকে সেই পাসওয়ার্ডটি বলতেই সে দরজা খুলে দিল এবং তারা নেমে গেল ভূগর্ভস্থ সেই দুনিয়ায়। মৃদু আলো, জ্যাজ মিউজিকের মূর্ছনা আর মদের নেশায় বুঁদ হয়ে থাকা এক অদ্ভুত মায়াবী পরিবেশ তাদের স্বাগত জানালো। কাউন্টারে রাখা কিছু দেশলাই কাঠি অবহেলায় তুলে নিয়ে নিজের পকেটে ভরে নিল স্যাম। এভলিন প্রথমে স্টেজে নাচতে দ্বিধা করলেও স্যাম একটি কয়েন শূন্যে ছুড়ে দিয়ে তার সঙ্গে এক মজার শর্ত জুড়ে দিল। স্যাম জিতলে এভলিনকে স্টেজে গিয়ে গান গাইতে হবে। শেষ পর্যন্ত স্যামই জিতল। এভলিন যখন স্টেজে গিয়ে তার কণ্ঠের জাদুতে গান শুরু করলো, পুরো ক্লাব যেন তার সুরের জাদুতে মুগ্ধ হয়ে গেল। তার গলার এমন মায়াবী সম্মোহন ছিল যে উপস্থিত কেউ নিজেদের নাচ থামিয়ে রাখতে পারল না। বার থেকে বাইরে বেরিয়ে আসার সময় স্যাম তারিফ করে বলল যে পুরো ভিড় তার গানে পাগল হয়ে গেছে। কিন্তু এভলিন মৃদু হেসে উত্তর দিল, আমি ভিড়ের কাউকে দেখছিলাম না, আমি শুধু তোমাকেই দেখছিলাম। তবে ভালোবাসার এই মিষ্টি মুহূর্তগুলো বেশি দীর্ঘস্থায়ী হলো না। এভলিনের মা ভোলা হঠাৎ তাদের একসঙ্গে হাসি মুখে বাড়ি ফিরতে দেখে ফেললেন এবং তাদের চোখের চাউনিতে স্পষ্ট হয়ে উঠল তীব্র ক্রোধ। পরের দিন ভোরে স্যাম সোজা গিয়ে হাজির হলো হেনরি বেরেটের বাড়িতে। উদ্দেশ্য সেই ধ্বংসাত্মক ঝড় বা ডেরেকো সম্পর্কে আরও কিছু তথ্য জোগাড় করা। হেনরি তাকে ঝড় সম্পর্কে তো জানালোই, সঙ্গে একটি পুরনো ব্যারোমিটার দেখিয়ে বুঝিয়ে দিল যে যখনই কোনো ভয়ঙ্কর ডেরেকো ঝড় ঘনিয়ে আসে তখনই এর কাঁটা পাগলের মতো কাঁপতে শুরু করে। স্যাম তখন হেনরির কাছে সেই ব্যারোমিটারটি চেয়ে বসল, কারণ বর্তমান যুগে ফিরে যেতে হলে ঝড়ের সঠিক সময়টা নিখুঁতভাবে মাপা তার জন্য অত্যন্ত জরুরি ছিল। প্রথমে হেনরি রাজি না হলেও স্যাম একটি লাভজনক চুক্তি প্রস্তাব করল। সে হেনরির ভেঙে যাওয়া কাঠের দরজা নিখুঁতভাবে ঠিক করে দেবে আর তার বদলে হেনরি তাকে ব্যারোমিটারটি দিয়ে দেবে। হেনরি সানন্দে রাজি হয়ে গেল। স্যামও কথা রাখল। দরজা মেরামত করে ব্যারোমিটারটি হাতে নিয়ে সোজা সেই ফার্ম হাউসের বেসমেন্টে ফিরে গেল এবং যত্ন করে দেয়ালের গায়ে সেটি আটকে দিল। এখন কেবল অপেক্ষা একটি নতুন ডেরেকো ঝড়ের। এদিকে ধীরে ধীরে স্যাম আর এভলিনের মধ্যকার হৃদয়ের দূরত্ব ঘুচে গিয়ে জন্ম নিল এক গভীর সম্পর্কের। দম বন্ধ করা এই জীবন থেকে যেভাবেই হোক পালিয়ে যাওয়ার জন্য এভলিন নিজের সমস্ত জামাকাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই স্যাম সেখানে এসে তাকে বাধা দিল এবং অভয় দিয়ে বলল যে তার কাছে একটি পাকা রাস্তা আছে। পরবর্তী ঝড় আসতেই তারা দুজন হাত ধরে একসঙ্গে 2019 সালের আধুনিক পৃথিবীতে চলে যেতে পারবে। সেখানে এভলিন নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে পারবে, যাকে সে ভালোবাসবে তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারবে এবং যত খুশি প্রাণ খুলে গান গাইতে পারবে। সেখানে সে হবে সম্পূর্ণ স্বাধীন। এভলিন স্যামের চোখের গভীরে তাকিয়ে রইল এবং কোনো কথা না বাড়িয়ে ভালোবেসে তাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রাখল। তারা দুজনে পাকাপাকি সিদ্ধান্ত নিল যে পরবর্তী ঝড় নামার সঙ্গে সঙ্গেই তারা 1919-এর মায়া কাটিয়ে একসঙ্গে পাড়ি জমাবে 2019-এর ভুবনে। কিন্তু প্রেমের খেলায় প্রায় মানুষের একটুখানি অসাবধানতা বড় বিপদ ডেকে আনে। এক রাতে স্যাম চুপি চুপি উইলিয়ামের সেই বাড়িতে গিয়ে পৌঁছালো, যেখানে এভলিন তখন অবস্থান করছিল। দেখা হওয়ার পর আবেগের বসে স্যাম এভলিনকে জড়িয়ে ধরে চুমু খেল। কিন্তু তাদের এই গোপন মুহূর্তটি দূর থেকে নিজের চোখে দেখে ফেলল স্বয়ং উইলিয়াম। পরের দিন সকালবেলা বাধ্য হয়ে সেই বিয়ের সাদা গাউনটি পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে হলো এভলিনকে। ঠিক তখনই বহু দূর থেকে আকাশে ভেসে এলো মেঘের কড়া গুরু গুরু শব্দ। আসছে সেই কাঙ্ক্ষিত ঝড়। বিদ্যুৎ গতিতে এভলিন সেই বাড়ির দিকে ছুটল। সেখানে পৌঁছানোর পর স্যামের সঙ্গে সে দ্রুত বেসমেন্টের সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল এবং ঝড়ের সেই বিশেষ শক্তিকে কাজে লাগিয়ে সময়ের দরজা খোলার অপেক্ষায় রইল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দলবল নিয়ে বেসমেন্টে এসে হাজির হলো উইলিয়াম। তার সারা মুখে এখন আক্রোশ আর রাগের হিংস্র রূপ। পরিস্থিতি যখন চরম উত্তপ্ত, তখন বুক চিরে সমস্ত ভয় কাটিয়ে এভলিন এক অবিশ্বাস্য সাহসের পরিচয় দিল এবং সরাসরি উইলিয়ামের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, আমি তোমাকে এক বিন্দুও ভালোবাসি না। এই বিয়ে আমার মা শুধু টাকার জন্য ঠিক করেছিলেন, যাতে আমাদের শেষ পর্যন্ত সর্বশান্ত হয়ে রাস্তায় না নামতে হয়। উইলিয়ামের মুখের ওপর কথাগুলো ছুড়ে দিয়েই সে এভলিনকে জোর করে টেনে নিয়ে চলে গেল।
উইলিয়ামের সঙ্গে আসা সাঙ্গপাঙ্গরা মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল স্যামের ওপর। একের পর এক লাথি ঘুষির নির্মম প্রহারে জর্জরিত করার পর তারা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে গেল। ঠিক তখনই বেসমেন্টে সেই চিরচেনা ভৌ শব্দটা আবার শুরু হয়ে গেল। কিন্তু এভলিনের হাতটা শক্ত করে ধরার আগেই সময়ের প্রবল টানে স্যাম একাই ছিটকে চলে গেল বর্তমানের 2019 সালে। এভলিনের নাম ধরে চিৎকার করতে করতে সে পাগলের মতো ওপরের তলায় ছুটে এলো এবং জ্যাককে সব কথা খুলে বলতে শুরু করলো। ঝড়, বেসমেন্ট, বেরোমিটার, 1919 সাল, এভলিন, সব কিছু। কিন্তু জ্যাকের কাছে তার কথাগুলো একটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই মনে হলো না। সে ভেবে বসলো স্যামের মাথাটা পুরোপুরি বিগড়ে গেছে। জ্যাক তাকে শান্ত করার চেষ্টা করে বলল, চলো বাড়ি ফিরে যাই। কিন্তু স্যাম এক চুলো নড়ল না। স্যাম দৃঢ় কণ্ঠে জানিয়ে দিল, যাই হয়ে যাক না কেন আমাকে ফিরে যেতেই হবে। এরপর থেকে দিনরাত এক করে ডেরেকো ঝড় নিয়ে গবেষণা শুরু করলো স্যাম। মেটিওরোলজি সম্পর্কে যত তথ্য ইন্টারনেট পাওয়া গেল সব চষে ফেলল, কিন্তু ফলাফল হলো ভীষণ হতাশাজনক। পরের বড় ডেরেকো ঝড়টি আসার কথা অন্তত 10 থেকে 15 বছর পর, কিন্তু স্যামের হাতে এত দীর্ঘ সময় ছিল না। সে বড় সিদ্ধান্ত নিল। বড় জ্বরের অপেক্ষায় না থেকে যে কোনো ছোটোখাটো জ্বরের সাহায্যেই সে আবার 1919 সালে ফিরে যাওয়ার চেষ্টা করবে। জ্যাক তাকে বাড়িতে ডেকেছিল দুমুঠো খেয়ে যাওয়ার জন্য, কিন্তু স্যাম সাফ জানিয়ে দিল যে ঝড় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, আমি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাচ্ছি না। আর ঠিক যেন প্রকৃতির খামখেয়ালি সেদিন তার কথা সত্য প্রমাণিত হলো। হাড় কাঁপানো অ্যালার্ম বেজে উঠল। বিদ্যুৎ গতিতে স্যাম ছুটে গেল বেসমেন্টের দিকে। দেয়ালের ব্যারোমিটারের কাঁটাটা তখন পাগলের মতো কাঁপছে। চারপাশের দেয়ালগুলো থরথর করে কাঁপতে শুরু করেছে। আর চোখের পলক ফেলতে না ফেলতেই স্যাম অন্য এক টাইম লাইনে গিয়ে হাজির হলো। কিন্তু এটি 1919 সাল ছিল না। ক্যালেন্ডারের পাতা উল্টে সে পৌঁছেছে ভবিষ্যতের 2034 সালে। সিঁড়ি দিয়ে উপরে উঠে স্যাম দেখল পুরো বাড়িটা অদ্ভুত এক উৎসবের আমেজে সাজানো। ওপরের ঘরের দেয়ালে সাঁটানো রয়েছে কোনো এক মিউজিক শো এর বিজ্ঞাপনের ব্যানার, আর সেই ব্যানারে জলজল করছে এভলিনের একটি ছবি। স্যামের বুকটা তখন বাঁধ ছিল না। তখনই ওপরের তলা থেকে ভেসে এলো এক মিষ্টি মায়াবী কণ্ঠস্বর। কোনো এক মা পরম মমতায় তার সন্তানকে ঘুম পাড়ানোর লরি গেয়ে শোনাচ্ছেন। নিঃশব্দে উপরে উঠে স্যাম যা দেখল তাতে তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে দেখল এভলিন তার কোলের ছোট্ট ছেলেকে নিয়ে তার জন্মদিন পালন করছে আর মিষ্টি সুরের লরি শুনিয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো সে তার সেই ফুটফুটে শিশুটির নাম রেখেছে স্যাম। সে তখন হাসি খুশি, স্বাধীন এবং নিজের শর্তে বাঁচা এক পরিপূর্ণ নারী। স্যাম অপলক দৃষ্টিতে সেই দৃশ্যটি নিজের চোখের গভীরে গেঁথে নিল। ঠিক তখনই ফিরে যাওয়ার সময় হঠাৎ তার জুতো গিয়ে ধাক্কা খেল মেঝেতে পড়ে থাকা একটি ছোট্ট শিশুর খেলনায়, আর তাতে শব্দ হয়ে গেল। সেই শব্দ পৌঁছে গেল এভলিন ও তার সন্তানের কানে। ঘাবড়ে গিয়ে স্যাম দ্রুত বেসমেন্টে ফিরে এলো এবং আবার বর্তমানের 2019 সালের টাইমলাইনে পৌঁছালো। বেসমেন্টে ফিরে আসার পর স্যাম খেয়াল করলো দেয়ালের পেছনের অংশে একটা ফাঁপা জায়গা রয়েছে। সে জ্যাককে ডেকে বোঝানোর চেষ্টা করলো যে এই দেয়ালটা ভাঙতেই হবে। সে ভবিষ্যৎ নিজের চোখে দেখে এসেছে। এই দেয়াল না ভাঙলে সে যা দেখেছে তা কখনো সত্যি হবে না। গভীর দীর্ঘশ্বাস ফেলে জ্যাক শেষ পর্যন্ত রাজি হলো। সে বলল, ঠিক আছে, আমি তোকে সাহায্য করব, তবে একটা শর্তে, ফিরে এসেই তুই কোনো ভালো ডক্টরের কাছে যাবি এবং চিকিৎসা করাবি। স্যাম কথা দিল। দুই ভাই মিলে ভারী কাঠের তক্তাগুলো সরিয়ে উপরে তুলে ফেলল। কিন্তু জ্যাক যেই মাত্র অন্য একটি ঘরে গেল, সুযোগ বুঝে স্যাম পেছন থেকে দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে জ্যাক চিল্লাতে লাগলো, কিন্তু স্যাম আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে বেসমেন্টে নেমে গেল। ব্যারোমিটারটা তখনও থরথর করে কাঁপছে, আর একটা ছোট ঝড় ঘনিয়ে আসছিল। আর সেই ঝড়ের হাত ধরেই স্যাম আবার পৌঁছে গেল 1919 সালের অতীতে। কিন্তু এইবারের 1919 সালের দৃশ্যপট সম্পূর্ণ আলাদা। চারিদিকে থই থই করছে জল, ভয়ঙ্কর এক বন্যা গ্রাস করেছে সবকিছু। বেসমেন্ট থেকে বেরিয়ে এসে স্যাম সোজা ছুটে গেল উইলিয়ামের বাড়িতে এবং সেখান থেকে এভলিনকে উদ্ধার করে আবার বেসমেন্টের দিকে নিয়ে এলো। কিন্তু ততক্ষণে বেসমেন্টের ভেতরে জলের তীব্র স্রোত এমন আকার ধারণ করেছে যে সামনে আগানোই দায়। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে ভেঙে পড়ল ছাদের একটি বিশালাকার কাঠের ভারী বরকা বা বিম, আর সেই বিমের নিচে সজোরে চাপা পড়ে গেল স্যামের শরীর। চিৎকার করে এভলিন ছুটে এলো তার কাছে এবং আপ্রাণ শক্তিতে সেই ভারী বর্গাটি সরানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু সেটির ওজন এতই বেশি ছিল যে তা একটুও নড়ল না। জলের স্তর তখন হুহু করে উপর দিকে উঠছে। যন্ত্রণা আর কষ্টে নীল হয়ে যাওয়া স্যাম ভাঙা গলায় বলল, শোনো, আমি ভবিষ্যৎ দেখেছি। তুমি সেখানে আছো তোমার ছোট্ট ছেলেকে নিয়ে। তুমি খুব সুখে আছো, গান গাইছো, স্বাধীনভাবে বাঁচছো। কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি এখন একাই 2019 সালে চলে যাবে। চোখের জল মুছতে মুছতে মাথা নাড়ল এভলিন। না, ওই ছেলেটা তো তোমারও,
আমরা দুজনে একসঙ্গে যাব। স্যামের চোখ দিয়ে গড়িয়ে পড়ল জলের ধারা। সে আকুতি জানিয়ে বলল, আমার পক্ষে বের হওয়া অসম্ভব, তুমি একা চলে যাও প্লিজ। এভলিন হার মানতে নারাজ। সে বারবারই সেই ভারী কাঠ সরানোর চেষ্টা চালিয়ে যেতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে তার পা পিছলে সে সজোরে আশ্রলে পড়ল বেসমেন্টের জমা জলে। ঠিক সেই সেকেন্ডেই চরমে পৌঁছালো বেসমেন্টের সেই পরিচিত ভোঁবু শব্দ। আর চোখের পলকে এভলিন সেখান থেকে হারিয়ে টাইম ট্রাভেলের নিয়মে সরাসরি গিয়ে হাজির হলো 2019 সালের সেই বেসমেন্টে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল জ্যাক। 1919 সালে টাইমলাইন থেকে ফিরে এসেও এভলিন জ্যাকের কোনো প্রশ্নের উত্তর দিল না। সে পাগলের মতো সেই বাড়ির আনাচে কানাচে স্যামকে খুঁজে বেড়াতে লাগলো। জ্যাক তখনও ঘটনার আকস্মিকতা বুঝে উঠতে পারছিল না, অথচ স্যামের বলা প্রতিটি কথা চোখের সামনে এক এক করে সত্যি হয়ে ধরা দিচ্ছে। সে এগিয়ে এসে এভলিনকে শান্ত করলো, গায়ে জড়ানোর জন্য কিছু শুকনো কাপড় দিল এবং স্নেহের সুরে তার সঙ্গে কথা বলতে শুরু করলো। জ্যাক জানালো স্যাম বরাবরই কেমন যেন এক উদাসীন স্বভাবের ছিল। ছোটবেলা থেকে আজ পর্যন্ত সে জীবনের এমন কিছু একটা খুঁজে বেরিয়েছে যা সে কখনোই পায়নি। জ্যাক আরও বলল, স্যাম তাকে আগে থেকেই জানিয়েছিল যে এভলিনের গানের প্রতি কি গভীর টান রয়েছে। সে কেমন আনমনে সারাক্ষণ গান গেয়ে বেড়ায়। কথা বলতে বলতে জ্যাকের মনে হলো এভলিনের সেই পুরনো রেকর্ডগুলো হয়তো এখনও বেসমেন্টের কোথাও না কোথাও লুকিয়ে রাখা হয়েছে। দুজনে মিলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিচে নেমে গেল। দেয়ালের ঠিক পেছনের সেই অংশটিতে হাত রাখলো যেখানে এভলিন 1919 সালে তার বহু যত্নের মিউজিক রেকর্ডগুলো লুকিয়ে রেখেছিল। আশ্চর্যের বিষয় হলো 100 বছর ধরে ধুলোয় ঢাকা পড়ে থাকার পরও সবকিছু হুবহু আগের মতোই সেখানে সযত্নে রক্ষিত ছিল। কিন্তু সেই রেকর্ডগুলো স্তূপের মাঝে সযত্নে রাখা ছিল। আর আরও একটি অমূল্য জিনিস, স্যামের নিজের হাতের লেখা দুটি চিঠি। প্রথম চিঠিটি খুলতেই বেরিয়ে এলো স্যামের প্রাণের আকুতি। সে লিখেছিল যে সে বেসমেন্টের সেই ভারী কাঠের তক্তার নিচে চাপা পড়ে মারা যায়নি, কোনো মতে সেই ভারী বর্গার নিচ থেকে নিজেকে বের করে আনতে সক্ষম হয়েছিল। সে আরও লিখেছিল যে পরবর্তী ডেরেকো ঝড়ের জন্য সে বছরের পর বছর ধরে অপেক্ষা করছে, যাতে সে আবার 2019 সালে ফিরে আসতে পারে, কিন্তু সেই প্রবল ঝড় আর কখনো ফিরে আসেনি। অবশেষে স্যামের উপলব্ধি হয়েছিল যে 1919 সালের এই যুগেই সে তার স্থায়ী ঠিকানা খুঁজে নেবে। সে লিখেছিল, 2019 সালে আমার সামনে অনেক পথ খোলা ছিল, কিন্তু কোনো নির্দিষ্ট মঞ্জিল ছিল না। আর এখানে 1919-এ এসে আমি জীবনের সেই পরম লক্ষ্যটি খুঁজে পেয়েছি, যার সন্ধানে আমি সারা জীবন ঘুরে বেরিয়েছি। তুমি তোমার জীবন বাঁচাও, প্রাণ খুলে গান গাও, সম্পূর্ণ স্বাধীনভাবে থাকো, আমাকে ভুলে যাও এবং সামনে এগিয়ে চলো, কারণ তোমার ভেতরে সেই দুর্দান্ত শক্তি রয়েছে যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে। চিঠির খামের ভেতরেই সযত্নে রাখা ছিল আরও একটি চমক, জ্যাকের উদ্দেশ্যে লেখা থাকা অত্যন্ত প্রাচীন ও দুর্লভ একটি অ্যান্টিক বেসবল কার্ড, যার বর্তমান মূল্য কয়েক মিলিয়ন ডলার। ঠিক সেই বেসবল কার্ডটি যা জ্যাক তার ছোটবেলা থেকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল। চিঠির একেবারে শেষ লাইনে ভাইয়ের জন্য স্নেহের এক পংক্তি লেখা ছিল, নিজের মতো করে নিজের ঘরটা বানিয়ে নেও ভাই। 1919 সালে নিজের হাতে সেই পুরনো ছবি, দেশলাই কাঠি, ক্যাবেজ লেখা সেই কাগজের টুকরো, চিঠি এবং বেসবল কার্ড সব কিছু সেই গোপন কম্পার্টমেন্টে লুকিয়ে রেখেছিল স্যাম, যা ঠিক 100 বছর পর তার নিজেরই হাতে এসে পৌঁছানোর কথা ছিল। এরপর সে নিজেই নিজের হাতে সেই বাড়িটি নতুন করে গড়ে তুলতে আর নিজের জীবনকে নতুন রূপ দিতে বেরিয়ে পড়েছিল। অন্যদিকে এভলিন 2019 সালের আধুনিক পৃথিবীতে এসে নিজের জীবনটা একদম শূন্য থেকে শুরু করলো। সে তার কণ্ঠের জাদুকে বিশ্বের দরবারে পৌঁছে দিল, এক সফল ও জনপ্রিয় গায়িকা হিসেবে পরিচিতি পেল এবং জন্ম দিল তার সেই ফুটফুটে সন্তানটির, যাকে সে ভালোবেসে নাম রাখল লিটল স্যাম। বহু বছর কেটে গেছে। এক শান্ত রাতে এভলিন যখন তার ছোট্ট ছেলেকে ঘুম পাড়াচ্ছিল, তখন শিশুটি হঠাৎ জেগে উঠে ফিসফিস করে বলে উঠল, মা, বাইরে কি কেউ আছে? আমি কেমন যেন একটা আওয়াজ শুনতে পেলাম। উৎকণ্ঠিত হয়ে এভলিন দ্রুত দরজা খুলে বাইরের দিকে বেরিয়ে গেল, কিন্তু সেখানে কেউ নেই, শুধু রাতের গভীর নিস্তব্ধতা, বাতাসে গাছের পাতার মৃদু মর্মরধ্বনি আর দূরে বহু দূর থেকে ভেসে আসা মেঘের হালকা গুড়গুড় শব্দ। এভলিন আকাশের দিকে মুখ তুলে তাকালো। তার চোখের কোণে চকচক করে উঠল সেই 100 বছর পুরনো স্মৃতির এক ফোঁটা অশ্রু। আর এই স্নিগ্ধ ও আবেগময় দৃশ্যের মধ্য দিয়েই সমাপ্তি ঘটল এক অবিশ্বাস্য সময়ের চাদরে মোড়ানো ভালোবাসার এই অমর উপাখ্যানের।